আগেই তোমাদেরকে বলে রাখি যে আমার পেছনের জানলার এটাকে ইগনোর করো, কারণ আমি এগুলো সব ঘরে যত কিছু আছে সবগুলোকে আমি দিয়েছি হচ্ছে মেশিনে, এখনো বের করা হয়নি, যেহেতু আজকে সোমবার আমি কিছুই খাই না, সারাদিন উপোস থাকি, আর এত কাজের চাপ আমি নিতে পারি না আর কি। যাই হোক, মেশিনে রয়েছে, বের করা হয়নি, মেলাও হয়নি, শুকানো হয়নি, মানে অর্ধেক শুকে রয়েছে, কিছুটা মেলতে হবে আর কি, তাই লাগানোও হয়নি। তা প্লিজ এই পেছনে যে ব্যাপারটাকে ইগনোর করো। তো আজকে কিছু কথা বলতে এসেছি। আমাদের ওয়াইটিতে এই মুহূর্তে কন্ট্রোভার্সি জোনে হট টপিকে চলছে হচ্ছে সীমাদিকে কেউ খারাপ বলছে, কেউ ভালো বলছে, কেউ পরক্রিয়ারত মহিলা বলে কটাক্ষ করছে, কেউ দৃষ্টান্তমূলক শাস্তি পাক এটা বলছে, অনেকে অনেক রকম কথা বলছে। কোনটা সত্যি কোনটা মিথ্যে বিশ্লেষণ যদি করতে বসি এটা কুয়ার সমান গর্ত হবে, এবং সেই গর্তে ঢুকতেই থাকবে, কোনটা সত্যি কোনটা মিথ্যে তোমরা বিচার বিবেচনা করে পারবে না। তো আমি একটু আমি একটু বিশ্লেষণ করতে বসেছি এখানটায় সীমাদির এই ব্যাপারটা নিয়ে, যেটা সীমাদি পোস্ট দিয়েছে। হ্যাঁ, সীমাদি একটা পোস্ট দিয়েছে, সেখানে পোস্টের মধ্যে বলা আছে মানসিকভাবে এবং শারীরিকভাবে দুটোভাবেই কিন্তু সীমাদি বিধ্বস্ত, খুব খারাপ রয়েছে। এটা নিয়ে একটু আলোচনা করার আছে, এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করার আছে। বেশি বড় ভিডিও করবো না, বুঝতেই পারছো সারাটা দিন কিচ্ছু খাওয়ানি, মানে আমি ভীষণ পরিমাণে অসুস্থ ফিল করছি আর কি। তো যাই হোক, অল্প ছোট্ট একটা ভিডিও করবো, তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমি ভালো আছি এবং সুস্থই আছি। হ্যাঁ, সীমাদি হচ্ছে একটা পোস্ট দিয়েছে, এবং পোস্ট আমি দেখলাম। শুধু আজকের পোস্ট নয়, গতকাল একটা পোস্ট দিয়েছিল, যেখানে পোস্টের মধ্যে বলা ছিল যে লাইভে আসবো না, লাইভে আসলে পরে চোখ দিয়ে জল পড়বে। আচ্ছা, এইবার আমি আর কথা বলি, সেটা হচ্ছে একটা আমাদের প্রবাদ রয়েছে। দেখো, প্রবাদে আমি ভীষণ পরিমাণে কাঁচা, ভাব সম্প্রসারণটা বেশ ভালো করতাম। তো প্রবাদে একটা আছে যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এরকম একটা প্রবাদ আমাদের রয়েছে, যে কিছু করার আগে আমাকে 10 বার চিন্তা করতে হবে যে আমি যে কাজটা করছি সেই কাজটা কতটুকু ভালো আমার পক্ষে, কতটুকু ভালো সমাজের পক্ষে। দেখো, শুধুমাত্র আমি আমার চিন্তা করব, সমাজের চিন্তা করব না, তাহলেও কিন্তু হয় না। আমরা সামাজিক জীব, এবং আমরা যদি ভালো থাকি এবং আমাদের সমাজ ভালো থাকবে, আমাদের সমাজ যদি ভালো থাকে তাহলে আমরা ভালো থাকবো। তো আমাদেরকে কিন্তু সমাজ নিয়েই চলতে হবে এবং সমাজের সাথে থাকতে হবে। তো এই যে সামাজিকভাবে যেটা আমরা চিন্তা করি যে সমাজের প্রত্যেকটা মানুষ ভালো থাক, আমরাও ভালো থাকি, তাহলে কিন্তু আমাদের উপরে কোনো দিনও কোনো খারাপ প্রভাব পড়তেই পারে না। আজকে সীমাদি যে কাজটা করেছে, সেই কাজটাতে আমরা দীর্ঘ 1.5 বছর ধরে সীমাদিকে কটাক্ষ করছি। 1.5 বছর ধরে সীমাদিকে শুধু বলেই যাচ্ছি যে তুমি এই কাজটা করো না, তুমি অন্যায় করছো, তুমি অন্যায় করছো, তুমি অন্যায় করছো, তুমি অন্যায় করছো। দেখো, সীমাদি ওই বাড়িতে ঢুকেছিল, বেচুর বাড়িতে বেচুকে ভাই পাতিয়েছিল। সীমাদি সর্বপ্রথম বোঝা দরকার ছিল এমন একজনকে আমি ভাই পাতাচ্ছি যে নিজের রক্তের সম্পর্কের দিদির হয়নি। শুধু দিদির বললে হয় না, তার নিজের অন্নদাত্রীর হয়নি। হ্যাঁ, বেচুর নিজের অন্নদাত্রীর হয়নি, মিনস বেচুর দিদি কিন্তু সোশ্যাল মিডিয়াতে নিজের ফেস ভ্যালুটা বাড়িয়েছে, এবং নিজের ফেস ভ্যালু বাড়িয়েছে, তারপরেই কিন্তু ওই উনার ফেস ভ্যালু থ্রুতেই কিন্তু এখানে আমার ভাই বলে পরিচয় দিয়েছিলই বলে তারা কিন্তু এখনো করে খাচ্ছে, এটা মানতে হবে। তো যে নিজের অন্নদাত্রীরই হয়নি, যে নিজের অন্নদাত্রীকে সোশ্যাল মিডিয়াতে এসে নানা রকমের নোংরা কথা বলছে এবং ঝগড়া পর্যন্ত করেছে, প্রশ্ন করেছে, এগুলো করেছে, তাহলে সে তোমার কি হবে? প্রথম তোমাকে এটা ভাবা উচিত ছিল, তুমি এটা ভাবোনি। দ্বিতীয়ত তোমাকে ভাবা উচিত ছিল যে মহিলাটা 5টা বছর ধরে একটা সংসারে নিজের জীবন প্রায় দেওয়ার মতন অবস্থা, তারপরে নিজের সম্পত্তিকে, ওই সম্পত্তি মানে ঘটের কটা টাকা পয়সা ছিল, মানে 1 লাখ কত টাকা ছিল, সেই টাকাটাও দিয়ে দিয়েছে, একটা সন্তান জন্ম দিয়েছে। সেই মহিলাটাকে যখন ওই বাড়ির লোক সহ্য করতে পারেনি এবং ওখান থেকে বেরিয়ে যেতে মানে তোমাদের মতন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাহায্য নিয়েছে, তাহলে তারা কতটা ভালো মানুষ হতে পারে, এটা তোমাদের বিশ্লেষণ করা দরকার ছিল। অনেক কিছু বিচার করা দরকার ছিল। তারপরে তুমি যাকে আজকে কালনাগিনী বলছো, সে যখন আসলো এবং আসার পরে তোমাদের রোয়াবটাই বেড়ে গেছিল, তখনও তোমাদের এটাই চিন্তা করা উচিত ছিল যে আমি যার ক্ষমতাতে নিজের ক্ষমতাবান মনে করছি, কতদিন এই ক্ষমতাটা আমি ধরে রাখতে পারবো, কতদিন আমি অন্যের উপরে, এই যে বললাম না আমরা সামাজিক জীব, সমাজের ক্ষতি হলে পরে আমাদেরও ক্ষতি হয়, সমাজ ভালো থাকলে আমরাও ভালো থাকি। তাহলে যখন আমি সমাজের কোনো জীবকে ক্ষতি করার মতন মনস্থির করছি, বা আমি বলছি, উস্কাচ্ছি ভেতরে হ্যাঁ ওর নামে করো কেস, ওর নামে করো কেস, এটা বলছি, তখন কিন্তু আমার উপরেও একদিন এই ব্যাপারটা আসবে, এটাও কিন্তু তোমার ভাবা উচিত ছিল। তুমি এগুলো কিছুই ভাবোনি। দেখো, তুমি কি ভেবেছিলে? তুমি ভেবেছিলে
টিনা ওই বাড়ি থেকে বেরিয়ে গেছে, বেচু টিনাকে চায় না, এবং আমি মাঝখান থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে ঢুকি ওই বাড়িতে, ঢুকে আমার যতটুকু ভিউজ ইনকাম করা দরকার আমি ততটুকু ভিউজ ইনকাম করে নিয়ে আমার চ্যানেল গ্রো করে নিয়ে আমি চলে যাব। এবং মাঝখানে একজন এসেছে নতুন, তাকে সমস্ত কিছু দায়িত্ব দেব, এবং সেই হচ্ছে বেচুর হয়ে লড়বে, এবং মানে সুন্দরভাবে একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে যে পরিকল্পনাটা করেছিলেন ওরকম করেই চলবে। কিন্তু তোমার পরিকল্পনার মধ্যে কিছু চলে না। কারণ কি বলতো, আমরা যারাই পরিকল্পনা করি কারুর পরিকল্পনাতে কিচ্ছু চলে না, উপরওয়ালা যতক্ষণ না পরিকল্পনা করছে। উপরওয়ালা কিন্তু আলাদা লেভেলেই একটা পরিকল্পনা করে বসে আছে, আমরা যতই পরিকল্পনা করি না কেন ওখানে কিচ্ছু হবে না যদি তার সম্মতি না থাকে। হ্যাঁ, হতে পারে আমার পরিকল্পনা এবং তার পরিকল্পনা এক হয়ে গেল, তখন সেই পরিকল্পনা কিন্তু কার্যকারী হবে। কিন্তু তুমি যে পরিকল্পনাটা করেছিলে, উনি বসে বলেছেন না এই পরিকল্পনাটা তো চলতে পারে না। তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তুমি অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হুমকি দিতে পারো না। তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তুমি অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ক্ষতি করতে পারো না। তবে এতটুকু তুমি একদিন বলেছিলে যে তোমাকে দিয়ে, হ্যাঁ তুমি অন্য কাউকে দিয়ে কেস করিয়েছো, কিন্তু তুমি নিজে কেসে জর্জরিত হওনি। তুমি বলেছিলে যে আমিও বলেছি, সেও বলেছে, তাহলে আমি কেন কেসে জর্জরিত হব? আমি কেসে জর্জরিত হব না, এটা তুমি বলেছিলে। সেই জন্য তুমি কোনো কেস দাওনি, কিন্তু তুমি ওই কেস যখন দেওয়া হচ্ছিল সেখানটায় উপস্থিত ছিলে এবং তুমি তোমার সম্মতি জানিয়েছো। ওই যে বললাম, দোষ যে করে এবং দোষ যে সহে সবাই কিন্তু অপরাধী, বুঝতে পেরেছো? এবং দোষের সাথ যে দেয় তারাও কিন্তু অপরাধী। তো এই একটা কথা যেগুলো আমরা বলে এসেছি এবং সমস্ত কিছু তোমরা করে এসেছো, তখনই বোঝা উচিত ছিল যে এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো কিন্তু একটাও ঠিক হচ্ছে না। যেখানে তুমি জানতে পারছো, তুমি যাকে কালনাগিনী বলছো সে অন্যকে মানে কেস শুধুমাত্র টাকার জন্য দেয়, শুধুমাত্র টাকার লোক। তোমার কথা হিসেবে, আমার কথা হিসেবে নয়, তোমার কথা হিসেবে তুমি বলছো সে টাকার জন্য সবকিছু করে, টাকার জন্য কেস দেয়, কিছু হলেই কেস। যখন তুমি দেখছো সে বিনা কারণে কেস দিচ্ছে, বিনা কারণে সবকিছু করছে, তাই তুমি কেন সেই অপরাধে নিজেকে সামিল করলে? কেন সেখান থেকে বেরিয়ে আসলে না প্রথম দফাতে? হ্যাঁ, তুমি পরে বেরিয়ে এসেছো, কিন্তু সেই বেরিয়ে আসাতে তো চলবে না। প্রথম দফাতেই যখন তুমি ওনাকে সোশ্যাল মিডিয়াতে সবার সামনে পরিচয় দিচ্ছ এবং তার কি বলবো প্রচার করছো, এবং মনে মনে ভেতরে তার কার্যকলাপগুলো দেখে তুমি বুঝতে পারছো যে এগুলো অন্যায় হচ্ছে, তিনি নিজের কার্যসিদ্ধির জন্য কতটা নিচে নামতে পারে, তাহলে সেই মানুষটা আমার কোনোদিনও হতে পারে না। যে শুধুমাত্র নিজের কল্পনা করে, নিজের চিন্তা করে, নিজের কথা হবে, সে কোনোদিন আমার হতে পারে না। এগুলো তোমাকে চিন্তা করা উচিত ছিল, কিচ্ছু চিন্তা করোনি। আজকে বলছো মানসিক পরিস্থিতি খারাপ। কেন বলছো মানসিক পরিস্থিতি খারাপ? কারণ তুমি গত পরশুদিন অবধি বলেছিল আমি লড়বো। তুমি লড়াকু মেয়ে, তুমি হেরে যাবার মেয়ে নও। তাহলে তুমি কেন আজকে বলছো তোমার মানসিক পরিস্থিতি খারাপ, শারীরিক পরিস্থিতি খারাপ? শারীরিক পরিস্থিতি খারাপ হতেই পারে, জ্বর জারি, মাথা ব্যথা সমস্ত কিছু হতে পারে, কিন্তু মানসিকভাবে তুমি কেন বিধ্বস্ত? না, এটা তো হতে পারে না। তুমি এমন একটা মহিলা, তুমি নিজেই বলো যে আমার ঠাকুর আমাকে বাঁচিয়ে রেখেছে, আমি যা জীবনে চেয়েছি ঠাকুর আমাকে সবকিছু দিয়েছে, ঠাকুর আমাকে সবকিছু পূরণ করেছে। তুমিই বলো, তুমি ঠাকুরের সন্তান, তুমি এটাই তো বলো, তুমি গড চাইল্ড, এটাই তো তুমি বলো। তাহলে যেই মহিলা বা যেই মানুষগুলো গড চাইল্ড হয় না, তাদের মানসিকতা দৃঢ় হয়। এবং তোমাকে আমি দেখেছি, তোমার মানসিকতা ভীষণ পরিমাণে শক্ত মানসিকতার মানুষ তুমি, তাই তো? যখন তুমি এত শক্ত মানসিকতার মানুষ হয়েও তোমার উপরে কিছু আসছে শুনে তুমি মানসিকভাবে ভেঙে পড়ছো, তাহলে তুমি ভাবো একটা মেয়ে যে কোনোদিন বাইরের পরিবেশ দেখেনি, একটা মেয়ে যে ভালো মন্দ বিচার করতেই জানে না, যার মানসিক বলই নেই, তাকে কি পরিমাণে দিনের পর দিন মানসিক হেনস্থা করেছো, তার পরিস্থিতি কি হয়েছিল, সে কতটা কষ্ট পেয়েছিল। ওই যে আজকে ওর ফুলে ঢোল হয়ে গেছে, তোমরা সবাই বলো না গামলা ফুলে ঢোল হয়ে গেছে, কেন ফুলে ঢোল হয়ে গেছে? কারণ ওটা হচ্ছে ওর মানসিক চাপ। যত বেশি মানসিক চাপ বাড়বে, যত বেশি টেনশন বাড়বে, তত বেশি মানুষের একটা ক্রেভিং হবে খাওয়ার প্রতি ইয়ে হবে। মানুষের অন্যদিকে হয়, কেউ খাওয়ার দিকে হয়, ওর খাওয়ার দিকে হয়েছে, অটোমেটিকলি ওর ওরকম চেহারার পরিবর্তন হয়েছে। এটা একটা মানসিক চাপে। তো এই মানসিক চাপটা তো তুমি দিয়েছো। আজকে তুমি যে মানসিক চাপে পড়ে আছো, সেই মানসিক চাপটা তুমিও দিয়েছো। সেই জন্য আজকে তুমি মানসিক চাপে পড়েছো। কেন কাঁদতে হবে? কেন কাঁদতে হবে? কিসের জন্য তোমাকে আজকে কাঁদতে হবে? তুমি এমন কি করেছো? তুমি তো নিজেই বলে তুমি কোনো অন্যায় করোনি, কোনো দোষ করোনি, কোনো কিছু তোমার মধ্যে নেই। তোমাকে কোনো কিছু প্রমাণ করে দিতে পারবে না তুমি কোনো অন্যায় করেছো, দোষ করেছো, তাহলে তোমার কান্না পাচ্ছে কেন?
তাহলে কেন এতটাই মানসিক অবস্থা তোমার খারাপ হচ্ছে? মনে পড়ে সেই দিনগুলোর কথা, যখন টিনাকে মাসে মনে 3 বা 4 বার করে প্রেগনেন্ট করতে, 3 বা 4 বার করে খালাস করতে। মনে পড়ে সেই দিনগুলোর কথা, টিনার চরিত্রকে কিভাবে বিশ্লেষণ করতে, তার ঠাকুমাকে কিভাবে বিশ্লেষণ করতে, ঠাকুমা মেয়ে পাচারকারী কিভাবে বলতে, টিনার বাবা, টিনার মা সবাই মিলে পরক্রিয়ারত, সবাই পরক্রিয়া করছে, কিভাবে বলতে, কি পরিমাণে মানসিক প্রেশার তাদের দিয়েছো। তারা চোখের জল ফেলেছে, ক্যামেরাতে ফেলতে পারেনি, অফ ক্যামেরায় ফেলেছে। তারপরেও কিন্তু তারা এসে ভিডিও করেছে, তখনও তাদের শুনতে হয়েছে নির্লজ্জ জঘন্য পরিবার। তুমি বলেছিলে, আজকে দেখেছো কিভাবে ঘুরে এসেছে। আজকে তুমি বলছো যে আমার কাঁদতে ইচ্ছে করছে, আমার কান্না পাচ্ছে, লাইভে আসবো না, কান্না পাচ্ছে। কেন কান্নাটা সহ্য করতে পারছো না? তাহলে তো আমি বলতে পারি যে টিনা সব থেকে বেশি মানসিক সুস্থ সবল একটা মানুষ, যে এত কিছু সহ্য করেও এখনো রয়েছে সে এখনো জীবিত, তোমাদের মতন কিছু মানুষের ওই নোংরা কথাগুলো শুনে। আমি বলবো, 1000 বার বলবো, টিনা দোষ করেছে, টিনা অন্যায় করেছে। কোনোদিন বলবো না যে টিনা অন্যায় করেনি। টিনা 100% দোষ করেছে। আমার বক্তব্যটা এক জায়গায়, তুমি একটা মহিলা হয়ে শুধুমাত্র এক পক্ষের কথা শুনে কেন তুমি টিনাকে বদনাম করলে, কেন টিনাকে তুমি উলঙ্গ করলে, কেন একটা সোশ্যাল মিডিয়াতে সে একটা মেয়েকে হেনস্থা করলে? তুমি একটা মহিলা হয়ে তোমার যদি মনে হতো তুমি ভিউজ ইনকাম করবে, তার জন্য তুমি বেচুর বাড়িতে গিয়েছো, বেশ করেছো, ভালো করেছো, কিন্তু তোমার যাওয়া উচিত ছিল টিনার বাড়িতেও। তোমার যদি মনে হয় তোমার নিরপেক্ষ কন্ট্রোভার্সি তুমি করতে চাও, তাহলে তোমার দুটো বাড়ি দু পক্ষের কথা শুনতে হতো। তুমি এক পক্ষের কথা শুনে তাদেরকে বিশ্বাস করে কেন টিনাকে এই পরিমাণে অলঙ্গ করেছো, যার ফল আজকে তোমাকে ভোগ করতে হচ্ছে। আজকে তোমাকে বলতে হচ্ছে ওরা কতটা নোংরা, আজকে তোমাকে বলতে হচ্ছে ওরা পয়সার জন্য কি না করতে পারে। পরিবারের কোনো মানুষের সাথে সম্পর্ক ভালো নেই, কোনো বংশের কোনো মানুষের সাথে সম্পর্ক ভালো নেই, শুধুমাত্র টাকা চেনে, সম্পর্ক দাম দেয় না। তা এই কথাগুলো তো আমরা সোশ্যাল মিডিয়াতে বসে ওদের বাড়িতে না গিয়েও ওর ব্যবহার দেখেই বুঝতে পেরেছি। তুমি কেন বুঝতে পারোনি? তুমি কেন সেই সময় তাকে ঢেকেছিলে? আজকে তার পরিণাম তুমি ভুগছো। অন্যায়কে প্রশ্রয় দিয়েছো যেভাবে, তুমি আজকে সেই পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছো এবং তোমার প্রতিও অন্যায় হচ্ছে। আমি বলবো না কতটুকু ন্যায় হচ্ছে এবং কতটুকু অন্যায় হচ্ছে, আমি ভেতরে ঢুকে, তোমাদের তো ভেতরে ঢুকে আমি দেখিনি, বাইরের থেকে যতটুকু দেখেছি, তুমি যতটুকু করেছো ততটুকুর জন্য তুমি সেটা পাচ্ছ, এবং ভেতরে কত কিছু করেছো এবং কতটুকু তুমি পাবে সেটা তোমার ব্যাপার, আমি জানি না। তবে আমি এতটুকু এটাও বলতে চাই যে মানুষ ভুল করে, মানুষ অন্যায় করে, তার সে যদি সেই ভুলটা, সেই অন্যায়টা মেনে নেয়, তাহলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। এবং সে যদি এখন বুক চাপিয়ে এসে বলে আমিও কঠোর লড়াই দেবো, যা হবে মাথা নিচু করবো না, এই করবো সেই করবো, সেটা তোমার ব্যাপার, তুমি করতে পারো। যদি তোমার সৎ সাহস থাকে তুমি করতেই পারো। তাহলে তোমার এই কথাটা মুখে কোনোদিনও মানাবে না। তোমার মানসিক পরিস্থিতি খারাপ, তোমার চোখে জল আসছে, তুমি কেঁদে ফেলবে, তোমার শারীরিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছ, এগুলো তোমাকে মানাবে না, একদম মানাবে না। কেন? যে লড়াই করবে তার মানসিক পরিস্থিতি সুস্থ সবল থাকা উচিত, তখনই তো সে লড়াই করতে পারবে। এবং এরকমই লোক যদি তুমি হয়ে থাকো, এরকমই কঠোর লড়াই যদি তুমি দিতে চাও, তাহলে তোমাকে প্রতিনিয়ত আসতে হবে, প্রতিনিয়ত টাকা ইনকাম করতে হবে, ভিডিও দিতে হবে, প্রতিদিন আসতে হবে, এসে এখানে সবাইকে বলতে হবে যে তুমি নির্দোষ। তোমার লড়াই তোমাকে নিজে লড়তে হবে, কেউ তোমার লড়াই লড়বে না। তোমার লড়াই তোমাকেই লড়তে হবে। তোমার কেসের জন্য টাকা তোমাকেই জোগাড় করতে হবে, তার জন্য তোমাকে ভিডিও দিতে হবে, তার জন্য তোমাকে মানসিকভাবে শক্ত হতে হবে এবং মানুষকে বিশ্বাস করাতে হবে তুমি কোনো অন্যায় করোনি। যদি তোমার মধ্যে সৎসাহস থেকে থাকে তাহলে তুমি এগুলো করো, ঠিক তুমি লড়াই থেকে বেরিয়ে আসবে। এবং যদি তোমার মনে হয় যে না আমিও অন্যায় করেছি, তোমার বলে কারা মনে জানা, তুমি যদি জানো যে আমি অন্যায় করেছি, তাহলে চেপে যাও, তাহলে চেপে যাওয়াটাই বেটার হবে। তাহলে আর লড়াই পথে এসো না, কিছুদিন চুপ করে থাকো, চেপে যাও। তো এতটুকুই বলার ছিল বন্ধুরা, এর থেকে বেশি কিছু বলতে পারছি না। তো আমি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি কারোর ক্ষতি চাই না, না কি বলে ওটাকে আমাদের বর বেচুনি, না সীমাদি, না অন্য সঞ্জয় ভাই, না অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কারোর ক্ষতি আমি চাই না, সবাই সুস্থভাবে, সবলভাবে, মানসিকভাবে সুস্থ হয়ে ভিডিও করুক। হ্যাঁ অবশ্যই কন্ট্রোভার্সি ভিডিও করুক, ভেতরের খবর রিভিল করা কন্ট্রোভার্সি বলে না। কন্ট্রোভার্সির মানেই বদলে রেখে দিয়েছে এরা। সবাই সুস্থ থাক, ভালো থাক, এবং যদি ক্ষমা করা যায় তাহলে ক্ষমা করে দেওয়া হোক, এটুকুই বলার ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো নিয়ে শেষ করলাম, টাটা।